আচ্ছা, তো কামিং ব্যাক টু দ্য লাস্ট টপিক যেটা পড়াচ্ছিলাম। তো আইসোটোপিক তাহলে ইলাস্টিক কনস্ট্যান্ট। So obviously the elastic constants depend on various properties of body, like homogeneous material সেখানে কি হচ্ছে না, the elastic property at at a given point, the elastic property at any point in a given direction, they are all same. Isotropic, the proper elastic property at a given point, they are same in all directions. আর homogeneous আর isotropic হচ্ছে combo. Anisotropic যেখানে ইলাস্টিক প্রপার্টিজ আর ডিফারেন্ট ইন এনি গিভেন পয়েন্ট এট এনি গিভেন ডিরেকশন, মানে সবই আলাদা। ঠিক আছে। আচ্ছা, অ্যানাইসোট্রপিক ইজ অলসো নোন অ্যাজ অ্যালিওট্রপিক। ঠিক আছে। অ্যানাইসোট্রপিক অনেক সময় কোশ্চেন দেয় যে অ্যানাইসোট্রপিক ইজ অলসো নোন অ্যাজ এবিসিডি, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যালিওট্রপিক বডি। ঠিক আছে। লাস্টলি অর্থোট্রপিক। তাহলে এবার চলে আসি আমাদের এখান থেকে কি কি এমসিকিউ দেয়। ধরো এমসিকিউ কিরকম দিল, একটা ধরো একটা দুটো মেটেরিয়াল দিয়ে দিল, দিয়ে বলল যে ধরো দিস মেটেরিয়াল, ধরো উড, বা ধরো বললো হয়তো অ্যালুমিনিয়াম, ইজ এবিসিডি, আইসোট্রপিক, হোমোজিনিয়াস, আইসোট্রপিক প্লাস হোমোজিনিয়াস, এন্ড ডি নান অফ দিস। ঠিক আছে। তাহলে তার জন্য কি হবে, কি মনে রাখতে হবে, মেইনলি ফর এমসিকিউ যদি খালি যদি হোমোজিনিয়াস হোমোজিনিয়াস বলি, অনলি হোমোজিনিয়াস বডি যদি বলি বা হোমোজিনিয়াস মেটেরিয়াল যদি বলি, তাহলে দ্যাট ইজ wood, iron and gold. Very very important. wood, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো জায়গায় লেখা থাকে না, কোনো বইতেও লেখা থাকে না। ঠিক আছে। এটা একদম মাইন্ডে একদম গেঁথে নাও। তো হোমোজিনিয়াস মেটেরিয়াল কি হবে না, wood, খালি অনলি হোমোজিনিয়াস, wood, iron and gold, নট স্টিল, নট ব্রাস, নট ব্রোঞ্জ। ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। স্টিল সবই ফেরাস মেটাল বলে দিয়ে দিলাম না, নট স্টিল, নট স্টিল, ব্রাস, ব্রোঞ্জ। ঠিক আছে। কোনো অ্যালয় কিন্তু হোমোজিনিয়াস নয়, নট স্টিল, নট ব্রাস অর এনি অ্যালয়। ওকে। না কোনো উড, না কোনো স্টিল, ব্রোঞ্জ বা কোনো অ্যালয় কিন্তু হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল কিন্তু হবে না। ওকে। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড, আইসোট্রপিক, অনলি আইসোট্রপিক। আইসোট্রপিক বডি যেমন ফাইনলি গ্রেন মেটেরিয়াল। ঠিক আছে। ইউজুয়ালি আইসোট্রপিক বডি হচ্ছে ফাইনলি গ্রেন মেটেরিয়াল, ফাইনলি গ্রেন মেটেরিয়াল। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমোজিনিয়াস মানেই কিন্তু আইসোট্রপিক হতে হবে, ইটস নট লাইক দ্যাট। অল হোমোজিনিয়াস বডি আর নট আইসোট্রপিক, all isotropic bodies are not homogeneous also. Okay, please keep this in mind. তাহলে আইসোট্রপিক বডি ফাইনলি গ্রেন মেটেরিয়াল। থার্ড যদি বলি আমি অর্থোট্রপিক, অর্থোট্রপিক কি হয়, অর্থোট্রপিক হচ্ছে আমরা যেটা পড়লাম সেটা হলো যে ইন আ থ্রি পারপেন্ডিকুলার ডিরেকশনস এক্স ওয়াই জেড, দ্য ইলাস্টিক প্রপার্টিজ আর ডিফারেন্ট। ঠিক আছে। অর্থোট্রপিক, অর্থোট্রপিকের মধ্যে কি কি আসবে, অর্থোট্রপিকের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও বা নোট ডাউন করে নাও। অর্থোট্রপিক, it can be wood, sedimentary rock, wood, sedimentary rock, it can be wood, sedimentary rock, marble, graphite, mica, marble, graphite and mica। ঠিক আছে। মার্বেল, গ্রাফাইট এন্ড মাইকা। সো এইগুলো হচ্ছে, দিজ আর অল আইসোট্রপিক ম্যাটেরিয়াল, wood,
সেডিমেন্টারি রক, মার্বেল, গ্রাফাইট, মাইকা। ঠিক আছে, ইট মাইট হ্যাপেন, এরকম হতে পারে যে এর বাইরেও কোনো মেটেরিয়াল দিল, তখন ভেবে করতে হবে, অর রাদার আই উইল সে, রাদার আমি বলবো অ্যাটেম্প না করাই বেটার। ঠিক আছে, আরো এমসিকিউ সলভ করলে দেখবো আমরা আরো কিছু কিছু আনসার পেয়ে যাবে। অ্যানাইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক কোন মেটেরিয়াল বলবো, যে মেটেরিয়াল গুলো ক্র্যাকস বা ভয়েডস আছে। ঠিক আছে, অ্যানাইসোট্রপিক materials with cracks and void. Okay, materials with cracks and voids, cracks and void. Okay, anisotropic. Our last যেটা combo, very important, combo offer, যেটা আমি বলি combo কোশ্চেনটা কিন্তু খুব দেয়, বেশ ভালো মতন দেয়। ঠিক আছে, homogeneous as well as isotropic, homogeneous as well as isotropic. Okay, homogeneous plus isotropic, হোমোজিনিয়াস প্লাস আইসোটোপিক, সেগুলো কি হবে, এই যে কম্বোটা হোমোজিনিয়াস প্লাস আইসোটোপিক, এগুলো হচ্ছে ভেরি রেয়ার, যেমন আয়রন, গোল্ড অ্যান্ড কপার, আয়রন, গোল্ড, কপার, অনেক সময় বলে 24 ক্যারেট গোল্ড বা 22 ক্যারেট, এটাও কিন্তু আইসোটোপিক অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ে। ঠিক আছে, হোমোজিনিয়াস। অ্যানাইসোট্রপিকের মধ্যে কংক্রিট হতে পারে, বিকজ কংক্রিট ইজ নট হোমোজিনিয়াস। ঠিক আছে, কংক্রিট ক্যান বি আ অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এটা লিখে দিলাম, তুমি নোট ডাউন করে নিও। সো আমাদের কি কি হচ্ছে, ফর হোমোজিনিয়াস না আইসোট্রপিক বডি টোটাল নাম্বার অফ ইলাস্টিক কনস্ট্যান্ট 4 আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে 2। ফর অ্যানাইসোট্রপিক infinite number of constants, infinite number of elastic constant, but for independent that is 21। ঠিক আছে, আর অর্থোট্রপিক হচ্ছে তোমার ইলাস্টিক কনস্ট্যান্ট 12 আর ইন্ডিপেন্ডেন্ট 9। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিকে ইন্ডিপেন্ডেন্ট কি কি আছে, ই আছে and mu আছে। Why? You will now understand. Because these equation, দেখো, there are important relationship, very very important for PSC or any competitive exam। প্রচুর অ্যামাউন্টে কোশ্চেন, প্রচুর অ্যামাউন্ট এক্সপেক্ট করতে পারো ফর লাস্ট 20 years, অ্যাটলিস্ট 20 years মিনিমাম 50-60 কোশ্চেন এই জায়গা থেকে দেয় প্রতিবার, the important relation between elastic constants and তোমাদের এইটা। কেন ইন্ডিপেন্ডেন্ট, ইজ ইন্ডিপেন্ডেন্ট বিকজ এর উপরে কিন্তু কোনো ফর্মুলা ডিপেন্ড করছে না, রাদার জি অ্যান্ড কে ইজ ডিপেন্ড অন ই। ফার্স্ট ইকুয়েশন ই ইকুয়াল টু 2g into 1 plus mu, second equation e equals 3k into 1 minus 2 mu, third equation e equals 9kg into 3k plus g। এটা মুখস্থ রাখার দরকার নেই, you can equate this also, if you just put this equation equals to, you can get this। Okay, from here also you can directly find out। So two equations the most important, 2g into 1 plus mu and 3k into 1 minus 2 mu। আর লাস্টলি তোমার যদি বার করতে হয় মিউ 3k minus 2g, রাদার এইটা মুখস্থ রাখার দরকার, 3k minus 2g into 6k plus 2g, এটা কাজে লাগে। ঠিক আছে, 3k minus 2g, that is if you equate this equation 2g into 1 plus mu, that is equals to 3k into 1 minus 2 mu। সেখান থেকে হচ্ছে 3k minus 2g, 6k plus 2g। For metals, very important relationship, E is greater than K, K is greater than G। K আর G হচ্ছে ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, ডিপেন্ডেন্ট। ঠিক আছে, K আর G হচ্ছে ডিপেন্ডেন্ট, while E and mu হচ্ছে ইয়ে
ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সেই জন্য বাল্ক মডুলাস স্টেজ বাই ভলিউমেট্রিক স্ট্রেন অলরেডি আই হ্যাভ ডিসকাস দিস, ঠিক আছে। এই যে, so 2g into 1 plus mu equals 3k into 1 minus 2 mu is equals to 9 kg by 3k plus g। আচ্ছা, এবার চলে আসি কিছু এমসিকিউ কোশ্চেনে, ঠিক আছে। এবার আমাদের এর উপরে যা যা শিখেছি এর উপরে ভালো অ্যামাউন্টে এমসিকিউ আসে। ইলংগেশনেরও আমরা কোশ্চেন করেছি, তো ইলংগেশন থেকে আমরা করতে পারি, ঠিক আছে। আমাদের এমসিকিউ থাকবে স্ট্রেন, পজন্স রেশিও, ভলিউমেট্রিক স্ট্রেন, বাল্ক মডুলাস আর রিলেশনশিপ বিটুইন বাল্ক মডুলাস। তো সেই জন্যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল যদি সলিড করে তো মাথায় রাখতে হয়, তাহলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যদি আমরা যদি ইয়ে করি, আমরা যদি আমাদের ফর্মুলাস গুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। যেমন আহ এটা যেমন ইলংগেশন অফ বার থেকে কোশ্চেন, ঠিক আছে। ইলংগেশন অফ টেপার্ড বার, ইলংগেশন অফ টেপার্ড বার, ঠিক আছে। ইলংগেশন অফ টেপার্ড বার কি বলছে? ফর সেম ইলংগেশন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু বার, ইট ইজ প্রিজমেটিক বার অ্যান্ড টেপার্ড বার ফর সেম ইলংগেশন। তাহলে প্রিজমেটিক বারের জন্য কি ছিল? PL by A simple bar, and for tapered bar 4PL by pi d1 d2। এখানে এখানে দুটো সেম ইকুয়েট করে দাও, তাহলে এখানে কি হচ্ছে? PL by AE will be equals to 4PL by pi E pi d1 d2 into E, তাই তো? pi d1, so it's an equate because the elongation is same। তাহলে PL PL কেটে গেল, EE কেটে গেল, ঠিক আছে। আর এরিয়াটা তোমরা ডায়ামিটার নিয়ে নেবে, ঠিক আছে। তো therefore তুমি যদি হয় তাহলে এরিয়া A is equals to pi d1 d2 by 4। A is pi d1 d2 by 4, তো সেখান থেকে এরিয়া কি? pi by 4 d square। তো pi by 4 d square is equals to pi by 4 d1 d2, pi by 4 getting cancelled out, so therefore dk you can make subject, so d is equals to root over of d1 into d2, সিম্পল, ঠিক আছে। d1 d2, তো সেটাই চেয়েছে ফর সেম ইলংগেশন what is the relation between two prismatic bars, obviously that is d equals to d1 d2, simple question। দুটো ইলংশন কি ইকুয়েট করে দেবে। আর অবভিয়াসলি এখানে আমরা ক্রস সেকশনটা সার্কুলার ধরবো, সার্কুলার না ধরলে কিন্তু অঙ্কটা সলভ করতে পারবো না। এই কোশ্চেনটা থেকে এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, এইসব কোশ্চেন সব কিন্তু এসএসসি জেই এবং পিএসসি তে কিন্তু এসছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু এসছে। আচ্ছা, if the cross section area of a bar is doubled, if the cross section area of the bar is doubled, the elongation due to the self weight of the bar will be কত হবে? তাহলে দুটো কেস ধরবো। আমরা ক্রস ইলংগেশন আমাদের কোন কেস বলেছে এখানে? আমাদের এখানে বলেছে ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট, ভেরি ইম্পর্টেন্ট। ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট, ইলংগেশন ডিউ সেলফ ওয়েট কি হয়? ডেল্টা ইজ ইকুয়ালস টু ল্যামডা এল স্কয়ার বাই এই, তাই তো?
lambda L square by 2e. Elongation due to self-weight, lambda L square by 2e, where lambda equals to weight by volume. Correct? এবার বলছে এখানে যে the cross section is doubled. If the area is doubled, then what will happen to the elongation of the bar? ঠিক আছে? What will happen to elongation of the bar? আচ্ছা, the cross section double মানে obviously area double হয়ে যাবে. What will be the area? So basically কি ফর্মুলা? আমাদের সিম্পল ফর্মুলাটা হচ্ছে, if I show here, আমি যেখানে দেখাই তোমাদের, একটু ফিরে চলি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। এই যে সেলফ ওয়েট হচ্ছে ল্যামডা এল স্কোয়ার বাই 2e। ওকে, আমার হচ্ছে ল্যামডা এল স্কোয়ার বাই 2e। তাহলে এখানে আমাদের লোড হচ্ছে পি হচ্ছে ল্যামডা ইন্টু এ ইন্টু এল, পি হচ্ছে ল্যামডা ইন্টু এ ইন্টু এল। ওকে, পি ম্যাক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ ইন্টু এল। তাহলে এখানেও তাই করতে হবে। তাহলে পি ম্যাক্স is the maximum load, the maximum elongation lambda into a into l. Okay, cross section is double, তাহলে a2 হচ্ছে twice of a1, a2 is twice of a1, তাহলে obviously load is also p max is twice p, load increase করে যাচ্ছে, তাই তো? load will also get twice, but see এখানে কি হচ্ছে, elongation এ কোনো লোড আছে? there is no equation of load, তাহলে যেখানে কোনো p আছে, তো delta L এই কেসে is not dependent on P. So absolutely elongation is not dependent in this equation. এইখানে যদি ইকুয়েশনটা দেখি, in this equation delta P not dependent on P, not dependent on P, P এর উপর ডিপেন্ড করছে না, right? So it remains same, it doesn't matter এরিয়া বাড়ছে কি কমছে, it does not matter, only it is delta L is dependent on lambda L square by twice into E. It is dependent on lambda, that is specific weight. Specific weight, L is length, young formula. Okay. Coming to this question, if all the dimensions of the bars are doubled, then the elongation of the due to self weight of bar will কত হবে? যদি সবকটা ডাইমেনশন ডাবল হয়ে যায়। ওকে, তার মানে ডাবল হয়ে যায় মানে ধরো এরিয়া ডাবল হচ্ছে, এরিয়া ইজ টুয়াইস a1, length is also doubled, simple. তাহলে আমাদের ইয়ে কি হবে? So therefore if I find out for basic condition যদি বার করি, delta L1 এটা কি হচ্ছে lambda L1 square by 2e, আর delta L2 lambda twice L whole square by twice e, তাহলে হয়েছে কি 4 lambda L square by twice e. So therefore delta L2 is কত? 4 times L1, তাই তো? 4 times L1. So therefore আমাদের যা লেন্থ ছিল, the length will be the elongation will be 4 times. এখানে বলে কি, if all the dimensions of the bar are double, all dimensions মানে area if it is double does not matter, right? But length double হচ্ছে obviously, that it is causing a headache, matter করছে. So then the elongation of the bar due to self weight,
মনে রাখতে হবে কোন ফর্মুলা ইউজ করছি। সেলফ ওয়েট ল্যামডা এল স্কোয়ার বাই 2e। তো অবভিয়াসলি এলটা চেঞ্জ হচ্ছে, তো এল স্কোয়ার হচ্ছে 4 টাইমস এল, তো 4 টাইমস। Again a good question. If the load P is applied on a bar having self weight W, the elongation will be কত? এখানে অলরেডি তার মানে এই বারটাতে there are two loads, two, এই বারটাতে there are two different two loads are acting। এখানে এইটা বুঝতে হবে এটা কি চেয়েছে। এখানে বলছে যে in this case two loads are acting, two loads are acting in this bar। কি কি আছে? একটা হলো এক্সটার্নাল লোড ডাব্লিউ, একটা হচ্ছে এক্সটার্নাল লোড পি which is half of self weight, আর 2 নম্বর হচ্ছে self weight that is ডাব্লিউ। তাহলে what will be the total elongation? What will be the total elongation? So obviously the total elongation একটা হচ্ছে due to w আর আরেকটা elongation হবে due to p। তো দেখো এখানে এই যে অলরেডি সলভ। তো elongation, total elongation due to self weight plus elongation due to external loading। তো self weight হচ্ছে lambda square by 2e plus pl by ae। তো lambda পুট করে দাও w by al, ওকে, w by al l square by 2e plus w by 2 into l by ae। So wl by ae, so wl by ae। এই ক্ষেত্রে এই কোশ্চেনটা আমরা এটা করছিলাম যে কোন কোশ্চেনটা হবে, কোন আনসারটা হবে এখানে, যে যদি আমাদের এরিয়া ডাবল হয়, আমরা ল্যামডা কি শিখলাম, ল্যামডা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এ ইন্টু এল, দ্যাট ইজ ভলিউম। তাহলে ডেল্টা এল হচ্ছে ডাব্লিউ বাই এ এল ইন্টু এল স্কোয়ার বাই 2e, ডাব্লিউ বাই এ এল ইন্টু এল স্কোয়ার বাই 2e। এখানে বলছে দ্য এরিয়া ইজ ডাবল, মানে এল এল কেটে গেল, তাহলে তো ইট বিকামস ডাব্লিউ বাই টুয়াইস এ। এটা হলো ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসে এরিয়া বিকামস ডাবল, তাহলে 2 into 2 4a। So therefore elongation becomes half, elongation becomes half of original length। ঠিক আছে, এটা কিন্তু অপশন বি হবে। আমি বললাম কি it remains same, it remains same না, because why it is not same? Because delta l which is lambda square by 2e, lambda ডিপেন্ড করছে w by l। ঠিক আছে, তো lambda is nothing but specific weight load by, that is the weight by a into l, that is specific weight, specific weight। অনেক সময় ল্যামডা অনেক সময় গামা লেখা থাকে, স্পেসিফিকলি ডাব্লিউ বাই এল। এবার ডাব্লিউ বাই এল পুট করো, চলে আসছে আমার ডাব্লিউ বাই 2e। তার মানে এ ডিপেন্ড করছে, তাহলে এখানে আমার ডবল আছে, তো হিয়ার ইজ নাথিং বাট a is equal to 2a, so 2 into 2 4a। So obviously the elongation is becoming half of the original। তাহলে এটা কিন্তু ভালো কোশ্চেন, এইগুলো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পিএসসি তে এসছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানেও তাই, তো এইসব কোশ্চেন গুলো তাই সিম্পল। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, যদিও গেটের কোশ্চেন, বাট এটা কিন্তু নর্মাল স্টেট ইঞ্জিনিয়ারিং এক্সামে কিন্তু আসতে পারে, এটা ডিফিকাল্ট কিছু নয়। কি বলছে, হ্যাঙ্গার ইজ মেড
of different sizes. Each bar has square cross section. The hanger is loaded by 3-point loads in the mid vertical plane as shown in the figure. Ignore the self load. What is the maximum tensile stress? What is the maximum tensile stress in Newton per millimeter square? Where without considering the stress concentration effect. তার মানে পাতিকতা কতটা স্ট্রেস পড়ছে আমার হ্যাঙ্গারে। What is the maximum tensile stress? ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্স এক্স সেকশন। তাহলে এক্স এক্স সেকশনে তাহলে স্ট্রেস এট এক্স এক্স সেকশন কত হচ্ছে? লোড বাই এরিয়া। ওকে, সিম্পল লোড বাই এরিয়া ক্রস সেকশন দেওয়া আছে। তাহলে লোড হচ্ছে আমার 100, তাহলে 100 × 3 ডিভাইড বাই 100 × 100। নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখানে হচ্ছে তার মানে স্ট্রেস অ্যাট, আমি যদি আবার করে দেখাই তাহলে বুঝতে অসুবিধা হবে। দুটো দুটো ক্রস সেকশন নেব, একটা হচ্ছে এক্স এক্স সেকশন, আরেকটা সেকশন নেব এই সেকশনটা। এ ধরো এটা ধরো পিপি, ধরো টি সেকশন ধরছি। তাহলে এক্স এক্স সেকশনে আমার কি লোড পড়ছে? 100। এই 100 অ্যাড করলে চলবে না, এটা টোটাল 100 পড়ছে। তো লোড অন এক্স এক্স ইজ 100, লোড অন এক্স এক্স ইজ 100 কিলোমিটার, তাই তো? তাহলে স্ট্রেস এই এক্স এক্স সেকশনে একবার বার করব, যদিও এমসিকিউ টাইম কম স্পেন্ড করা চাই। সো 100 × 3/100 mm by 100 mm। টিউবগুলোতে কি করে পেলেন স্যার? এই যে 100 mm স্কোয়ার ক্রস সেকশন। ঠিক আছে, এইটা একটা হলো, দ্যাট ইজ 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আরেকটা আছে এই সেকশনে সিগমা টিটি, সিগমা টিটি। তাহলে সিগমা টিটি তে টোটাল লোড কত পড়ছে? 100 + 150, sorry 100 + 50, that is 150 × 10⁻³ divided by area। আমাকে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বলেছে। এখানে আমরা আরেকটা ভাবে করতে পারি, এটা হচ্ছে এখানে আমাকে বাইরের বডিটা দিয়ে দিয়েছে, বাইরের বডি 50। ওকে, তো বাইরের বডি 50, তার মানে অবভিয়াসলি the reaction it will give is 50, the reaction will give is 50, that is body 1, body 1, body 2। ঠিক আছে, তাহলে body 1 এ যদি বাইরে 50 কিলোমিটার, that means the reaction is 50। এটা হচ্ছে এক্স এক্স সেকশন। Now coming to the second body, second body 2। তাহলে এই দিকে যখন রেজাল্টেন্ট 100 দেওয়া আছে, তার মানে রেজাল্টেন্ট 100 মানে অবভিয়াসলি এই দিকে 50, তার মানে এই দিকে নিশ্চয়ই 150 আছে, নিশ্চয়ই 150, বুঝেছো? 150 কিলোনিউটন। দ্যাট ইজ ওয়াই স্ট্রেসটা, ম্যাক্সিমাম স্ট্রেসটা হয়ে যাবে এখানে, ম্যাক্সিমাম স্ট্রেস উইল বিকাম, যার লোড বেশি, তো 150 × 10⁻³ divided by 100 × 100, দ্যাট ইজ, এটাই হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা তোমার হোমওয়ার্ক। এখানে পাতিকথা কোন বডিটার উপর দুটো বডি আছে, কোন বডিটার উপর লোড পড়ছে সেটা বার করতে হবে। একটা হলো হচ্ছে
তোমার দেখে মনে হয় স্যার 100টা বেশি, 50টা বেশি। না, ব্যাপারটা হচ্ছে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। এখানে বাইরের বডিটা আছে 50 কিলোনিউটন, তাহলে 50, তাহলে অবভিয়াসলি এই সারফেসটাতে নিশ্চয়ই 50 দিচ্ছে। আবার এই এক্স এক্স ইজ দিস অলসো, দিস এক্স এক্স এন্ড দিস এক্স এক্স দে আর সেম। তো আপসাইড যদি 50 দেয়, তাহলে আর এখানে রেজাল্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট 100, তাহলে অবভিয়াসলি ইন দিস ডিরেকশন ইট উইল বি 100 প্লাস 50, বিকজ 50 ইজ ইন অপোজিট ডিরেকশন। যদি এদিকে হতো, তাহলে আমার মাইনাস করতাম, কিন্তু এদিকে আমার টোটাল আছে ডাউনওয়ার্ড 100, আপওয়ার্ড 50, তাই নেট ডাউনওয়ার্ড হবে 150। তাহলে এখানে যদি রিয়াকশনটা বলতো, রিয়াকশন এট দ্য ফিক্সড ইজ অলসো 150। এবার যেই বডি লোড বেশি, তার সেই বিডি স্ট্রেস বেশি। ঠিক আছে, এখান থেকে সম্ভবত আনসার 15 বেরোচ্ছে। স্ট্রেন এনার্জি আর একটা কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন এটা, গেট গেটে এসছে, বাট এটা কিন্তু পিএসসি, আমি যেহেতু কোশ্চেনগুলো কেন দিয়েছি এর কারণ আছে। কারণটা হচ্ছে দিস ক্যান অলসো কাম ইন পিএসসি অর এসএসসি, ইট ক্যান অলসো কাম ইন পিএসসি অর এসএসসি, সেই হিসেবেই কিন্তু কোশ্চেনটা দেওয়া। এবং মাথায় রাখতে হবে গেটের ইজি লেভেল কোশ্চেন গুলোই কিন্তু পিএসসি বা এসএসসি তে কিন্তু দেয়। ঠিক আছে, এখন দিনকে দিন একটু অনেকে ভাবে, বা অনেকে হয়তো মনে করে যে স্যার আমি প্রিভিয়াস ইয়ার করলাম তাহলে কি হয়ে যাবে। আমি বলবো প্রিভিয়াস ইয়ার ইজ নট সাফিসিয়েন্ট। প্রিভিয়াস ইয়ার ইজ মিনিমাম। প্রিভিয়াস ইয়ার হয়তো 60 কি 70% দিল, বাট 30% কিন্তু আসতে দেবে না। ঠিক আছে, তো আস্তে আস্তে ওরাও কিন্তু লেভেলটা একটু বাড়াচ্ছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার তো নিশ্চয়ই করবো, পিওয়াই কিউ ছাড়া কোনো গতি নেই, পিওয়াই কিউ তো করতেই হবে। তার সঙ্গে একটু আস্তে আস্তে করে লেভেল বাড়াতে হবে। লেভেল ওরা কিসে বাড়ায়, বিশেষ করে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, একটু ফ্লুইড, যেগুলো ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, সেইগুলো ওরা কিন্তু বাড়ায়। ঠিক আছে, তাহলে এটা ডিফিকাল্ট কিছু নয়, কনসেপ্ট জানা থাকলে সিম্পল কোশ্চেন। কিন্তু কি বলেছে, স্ট্রেন এনার্জি বলেছে, স্ট্রেন এনার্জি একটা বলছে লোড P1U1, আর একটা লোড বলছে P2U2। এখানে স্ট্রেন এনার্জি কোনো ফর্মুলাই লাগবে না। আর এখানে বলছে 3 নম্বর বডিতে, বডি সি, বডি এ, বডি বি অ্যান্ড বডি সি তে বলছে the strain energy in the bar when both P1 P2 is applied, which of the following can be inferred? কোনটা বলা যেতে পারে। প্রথমে হচ্ছে বডি এ P1U1 আলাদা করে ফোর্স পড়ছে P1, স্ট্রেন এনার্জি পড়ছে U1। বডি বি তে ফোর্স পড়ছে P2, স্ট্রেন এনার্জি U2। আর 3 নম্বর P1 + P2। তাহলে কোনটার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, কোনটা কি হবে, কোন রিলেশনশিপটা গ্রান্ট হবে। আমি বলি স্ট্রেন এনার্জি, স্ট্রেন এনার্জি ডিউ টু P1 কেবল U1 এর জন্য ডিপেন্ড হবে, তাই তো। স্ট্রেন এনার্জি ডিউ টু P2, সেটা কার উপর ডিপেন্ড হবে, U2। দেখে না, এখানে স্ট্রেন এনার্জি ফর্মুলাই লাগবে না, সিম্পল ম্যাথমেটিক অ্যালজেব্রা লাগবে, তাহলেই হয়ে যাবে। আর স্ট্রেন এনার্জি ডিউ টু U1 প্লাস, সরি, P1 + P2 কম্বাইন, স্ট্রেন এনার্জি ডিউ টু P1 + P2 কম্বাইন, তাহলে কি হবে, এবার U3, বা ধরে ইউ বললাম, ঠিক আছে, এবার ইউ লেখা আছে, ইউ। তাহলে P1 P2 জন্য যা স্ট্রেন এনার্জি আসবে, তো এটা কি হবে, অবভিয়াসলি টোটাল স্ট্রেন এনার্জি, যার জন্য P1 P2 জন্য দুটো ফোর্সের জন্য যা স্ট্রেন এনার্জি আসবে, অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দেন P1,
প্লাস P2, তাই তো? স্ট্রেন এনার্জি 1 এর একটা ফর্মুলা আর P এর একটা ফর্মুলা, তাহলে কম্বাইন্ড মিলে কি হবে? অবভিয়াসলি আনসার A will be the correct answer. ঠিক আছে, চলে আসলে এবার এসএসসি বেসিক লেভেলে কোশ্চেনে, এসএসসি বা পিএসসি বেসিক লেভেলে কোশ্চেনে পয়সন রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ, আজকেই পড়ালাম, ল্যাটারাল স্ট্রেন বাই, এই দেখো ল্যাটারাল স্ট্রেন তো দুটো আছে, ল্যাটারাল স্ট্রেন বাই এই যে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এই যে ল্যাটারাল স্ট্রেন বাই অ্যাক্সিয়াল স্ট্রেন, অ্যাক্সিয়াল স্ট্রেন মানেই হচ্ছে লিনিয়ার বা লঙ্গিটিউডিনাল, লিনিয়ার অর লঙ্গিটিউডিনাল। আজকের ক্লাসটা এর এমসিকিউটা পরে করাবো, এমসিকিউটা আরো করাবো, তার সঙ্গে কিছু থিওরিটিক্যাল পার্ট এক্সপ্লেন করে দিই, ঠিক আছে? লাস্ট টপিক আছে, তার চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। দ্যাট ইজ, হোয়াট ইজ দ্য লাস্ট টপিক ইন দিস চ্যাপ্টার? দ্যাট ইজ নাথিং বাট থার্মাল স্ট্রেস স্ট্রেন। থার্মাল স্ট্রেস স্ট্রেন কোশ্চেন দেয় পিএসসি তে, অল্প কোশ্চেন দেয় বাট দেয়। এখান থেকে কনসেপচুয়াল বেস বেশি কোশ্চেন দেয়, কনসেপ্ট বেস বেশি কোশ্চেন দেয়। ওকে, সাম ফর্মুলা, সাম ফর্মুলা বেস কোশ্চেন দেয়, যে ফর্মুলা লেখা আছে এখানে খুবই কম। আর একটা দেয় কনসেপচুয়াল বেস, কনসেপ্টটা কি এটা আমি আজকে পড়িয়ে দেবো। তো when material undergoes change in temperature, when the material undergoes change in temperature, it either elongates or contracts, তাই তো? তাহলে ধরো স্ট্রেন কি, এপসাইলন ইকুয়ালস টু আলফা ইন ডেল্টা টি। ধরো হিট দিচ্ছি একটা বডিতে, যখন টেম্পারেচার বাড়ে তাহলে অবভিয়াসলি ইট উইল এক্সপ্যান্ড, আর এক্সপ্যান্ড করলে কি হবে? it is freely, it can freely expand or it can freely contract. যখন টেম্পারেচার বাড়ছে ইট ইজ এক্সপ্যান্ডিং, যখন টেম্পারেচার কমছে ইট ইজ কন্ট্রাক্টিং, রাইট? তাহলে এইগুলো কি হচ্ছে? এগুলো ফ্রিলি দে ক্যান ডু দিস, বাট এই দেখো, ইফ দ্য ইলংগেশন or contraction is not restricted, that is free, then the material does not experience any stress. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভাববে যে হিট দিচ্ছি বা হিট কমাচ্ছি, কন্ট্রাকশন বা এক্সপানশন হচ্ছে, তার জন্য স্ট্রেস হচ্ছে, না। স্ট্রেস কখন হচ্ছে? স্ট্রেস ইজ অকারিং অ্যাট দ্যাট পয়েন্ট when they are restrained or fixed. ধরো কোনো বডি দুটো এন্ডের মধ্যে ফিক্স করে দিচ্ছি, when I am fixing two bodies like this, either at one end fixed or both ends fixed, তখন stresses are generated. This is very important concept. Stresses are generated, stresses and strain, stresses and strain generated only when bodies are fixed or restrained, bodies are restricted, restrained or restricted, তখন স্ট্রেসটা কাছে আসে। স্ট্রেসের ফর্মুলা কি? থার্মাল স্ট্রেস এপসাইলন সিগমা টি আলফা ই ইন্টু ডেল টি, আলফা ই ইন্টু ডেল টি। আর স্ট্রেন কি হয়? সেম সিম্পল স্ট্রেস বাই ই, স্ট্রেস বাই ইয়াংস মডুলাস, তাহলে আলফা ইন্টু টি। মেনলি দিস ফর্মুলা ইজ বেশি ইম্পর্টেন্ট। আলফা, হোয়াট ইজ আলফা? কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, ই হচ্ছে ইয়াংস মডুলাস, আর ডেল্টা টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। আলফা টু আলফা সব কোশ্চেন দিয়ে দেবে। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, ক্লাস 11-12 আমরা এগুলো পড়েছিলাম। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, যে মেটালস এর বেশি, উডের কম,